Today's subject is regarding PYQ. Do you know what is PYQ? Previous year question of 2022. কিসের উপরে হবে এটা? কস্টিং এর উপরে হবে। কস্টিং আবার না, কস্টিং 2। তখনকার সিলেবাসে যেটা ছিল, এখন আমি সেইটুকু সিলেবাসে পড়াবো যেটা এখনকার, সেটা ছিল সিবিসিএস, এখন এসছে সিসিএফ, তাই না? সিসিএফ এ যেটুকু আছে সেটুকু রিলেটেড করে আমি আজকে এখানে গাইড করে দেবো। তো হোয়াটস দ্য কোয়েশ্চেন দ্যাট হ্যাভ কামিং। কোয়েশ্চেন্স গুলো কি কি এসে দেখি। হোয়াট ইউ মিন বাই জব কস্ট শিট? It is the sheet. It is the sheet containing the to ascertain the cost of a job. একটা জব, কোনো জব বা কাজের জন্য যে পরিমাণ খরচা হয় তার যে হিসাব করার জন্য যে তালিকা তৈরি করা হয় তাকে বলা হবে জব কস্ট শিট। চারটে নেম 4 টাইপস অফ বিজনেস ওয়্যার জব কস্টিং উড বি অ্যাপ্রোপ্রিয়েট। কোথায় আমার জব কস্টিং প্রয়োগ করা হয় এমন ইন্ডাস্ট্রি বলো। আমি সহজ করে বলি, ধরো যাক আমি একটা রাজা, আমার মেয়ের বিয়েতে একটা পালঙ্ক তৈরি করা হবে যেখানে এরকম সব নকশা থাকবে, ময়ূর নাচবে এমন একটা নকশা হবে। এবার আমি একটা কোনো লোককে ডাকলাম, কার্পেন্টার, তিনি একটি আমার জবের ফরমাস ওয়াইজ আমি যেমনটা জব করেছি, আমি একটা আংটি বানাবো, যেমন একটা আংটি বানাতে চাইছি, আমি একটা কোনো ফ্যাব্রিকেশন হবে, ওই পার্টিকুলার ফ্যাব্রিকেশন ওয়াইজ আমি একটা ওই আঁকবো, ওই বিছানায় চাদর বানাবো যেখানে এরকম নকশা হবে। ওইভাবে জব যখন একটা নেওয়া হয় তখন তার জন্য যে কস্টিংটা করা হয় সেটা হলো জব কস্টিং। তখন এরা বলছে যে এমন ইন্ডাস্ট্রিগুলো তাহলে কি কি হতে পারে। আমি যন্ত্রাংশ বলছি। ওয়ান অফ মাই স্টুডেন্ট, ওকে, এখন হায়দ্রাবাদে থাকে, ওর কাজ হচ্ছে মেশিনারি তৈরি করা। কিরকম মেশিনারি তৈরি করে? ধরা যাক আমার কাছে একটা মাইনিং ইন্ডাস্ট্রি আছে, আমি এতটা মাইন থেকে এত সব তুলবো, বা এরকম একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বানাবো। ওই ইন্ডাস্ট্রির রেসপেক্টে একটা জব নেওয়া হয়, তার মতো করে মেশিনটাকে তৈরি করা হয়, ফিট করা হয়, তখন সেটাকে কি বলা হয়? জব কস্টিং। তাহলে কি বললো? যন্ত্রাংশ বা যন্ত্রপাতি তৈরির কারখানা, রাইট? আমার কোম্পানিতে যে ধরনের সাইজের কোম্পানি যন্ত্র লাগবে সেটা বানিয়ে দেবে সে। ছাপাখানা, এই বইটা তৈরির জন্য আমি তাকে একটা জব দিয়েছি। জুতো তৈরি করা, আমার জুতো হবে সম্রাট শাহজাহানের জুতোর মতো, তো একটা জুতো তৈরি হলো আমার মতো করে। আসবাবপত্র তৈরি, ফার্নিচার, এটাকে বলেছি না ফার্নিচার, আমি আমার মতো করে একখানা শেরওয়ানি করব, তোমার মতো করে একটা জাহাজ বানিয়ে দেবো। দিস টাইপ অফ ইন্ডাস্ট্রি। ইন্টেরিয়র ডেকোরেশন, সবার কাছে কি একই রকম গিয়ে লাগিয়ে দেয়? তাহলে বলো, চারটে কোম্পানি বলেছিল, আমি বলবো ফার্স্ট ছাপাখানা বলো, যন্ত্রপাতি তোমার মনে থাকলে লেখো 2 নম্বরে, 3 নম্বরে ফার্নিচারের গল্প মনে পড়বে, তারপর পড়ে যাবে আবার মনে থাকবে। তো একটা কোনো পোশাক তৈরি করা হচ্ছে, শেরওয়ানি বানাবো, ঠিক আছে? মোটর গাড়ির কথা বাদ দে, ইন্টেরিয়র ডেকোরেশন ভীষণ জরুরি। চলো নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চেন বলো, কি লেখা আছে এটা বল। হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি? এটাকে বলে ইবিকিউ। তো যেখানে আমাদের কাছে ইওকিউ ছিল না, এটা তারই ভাই। কোন পরিমাণ অর্ডার দিলে সবচেয়ে কম খরচা হয়? কোন একটা ব্যাচ ওয়াইজে, ব্যাচ কস্টিং এ কোন একটা ব্যাচ ওয়াইজ কতগুলো করে তৈরি করলে আমার খরচা সবচেয়ে কম হয় তাকে বলা হবে ইবিকিউ। এইটুকু। দুটো এমন কোন টাইপস অফ কস্ট হুইচ আর টেকেন। ইবিকিউ তে 2 ধরনের কস্ট আছে, যেমন ইউকিউ তে 2 ধরনের কস্ট আছে না, অর্ডারিং কস্ট এন্ড ক্যারিং কস্ট। তেমনি ইবিকিউ তে 2 ধরনের কস্ট আছে, সেই দুটো কস্ট কি কি? তাহলে দুটো কস্ট নিলে আমরা জানি এটার ফর্মুলা ছিল 2 ইউজ ইন্টু এস বাই সিএস, সিএস বা সিআই কিছু বলে, সিসি লিখি, হ্যাঁ। এই হলো ইবিকিউর ফর্মুলা, এটা হলো ইবিকিউর ফর্মুলা, তাই না? এটা যদি ফর্মুলা হয় তাহলে ইউটা মানে হচ্ছে ইউটিলাইজেশন, কতটা দরকার লাগে আমার। আমি এটাকে এ লিখি, অ্যানুয়াল ইউজ, কতটা আমি প্রোডাকশন করবো। ইউ মানে কি বললাম?
কত নম্বর আমরা প্রোডাকশন সারা বছরে করতে হবে তার পদ্ধতি। সারা বছরে অনেকটা প্রোডাকশন করতে হবে, হ্যাঁ তার মধ্যে প্রত্যেকটা ব্যাচে কত কত করে প্রোডাকশন করবো। তাহলে বলো এস মানে কত কি আর সি মানে কি? এস মানে সেট আপ কস্ট, মেশিনকে সেট করতে হয় না, হ্যাঁ আর সি মানে ক্যারিং কস্ট। সি মানে ক্যারি কস্ট একটুখানি বলবো। ধরে যাক আমার সারা বছর 10,000 ইউনিট তৈরি করতে হবে, আমি কি করলাম বলো, আমি একবার সেট করব, তাহলে যতবার তুমি কম ছোট ছোট করে তৈরি করে বেশিবার সেট করতে হবে, হ্যাঁ কিন্তু কম পরিমাণ ক্যারিং কস্ট পড়বে। মনে করলাম ভাই দরকার নেই সারা বছরের মোট দুবার সেট করব, তাহলে বেশি করে ক্যারিং কস্ট পড়বে। ক্যারিং কস্ট মানে কি, কোনো গুডস যখন তুমি গোডাউনে রেখে দিয়ে সেই সময় খরচাপাতি করে মেনটেন করতে হয়। তাহলে কি কি কস্ট দুটো বললাম বলো, একটা সেটআপ কস্ট আর একটা ক্যারি কস্ট। সেট আপ কস্ট আর ক্যারিং কস্ট। চলে হ্যাঁ নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ রিটেনশন মানি ইন দ্য কনটেক্সট অফ কন্ট্রাক্ট কস্টিং। একদম ভালো জানি, এই মাত্র দেখছিলাম কথা বইটাতে তোর কন্ট্রাক্ট কস্টিংটা খোল। রিটেনশন মানে হচ্ছে যে ধরে যাক আমার যে কাজটা হয়েছে ওয়ার্ক সার্টিফাইড আছে, ধর আমি বলছিলাম ওয়ার্ক সার্টিফাইড, কি বললাম বল, ওয়ার্ক সার্টিফাই করেছে 4 লাখ টাকা, মোট কাজ ছিল মেবি 8 লাখ টাকার। ধর 6 লাখ টাকার কাজের মধ্যে কন্ট্যাক্টে ওর কাজ কমপ্লিট হয়েছে 4 লাখ টাকা বলে মনে করা গেল। মালিক কি আমাকে পুরোটাই এখন দিয়ে দেয়? মালিক মেবি আমাকে 80% দিল, 3,20,000 টাকা দিল, 80,000 টাকা কি করলো, আটকে রাখলো। একে বলে রিটেনশন মানি। কি বলে? রিটেনশন মানি। বোঝা গেল কি বোঝা গেল? তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে বলে অনুমোদিত হলো, সার্টিফাইড হলো, তার মধ্যে যে অর্থ আমরা যে অর্থ দেওয়া হয়েছে, যে অর্থটা দেওয়া হলো না, তাকে বলা হবে রিটেনশন মানি। সবই আইডিয়া। এসব পর এটা যদি পরে আমি করতে পারছি। ঠিকার কাজ চলাকালীন ঠিকাদাতা বিভিন্ন পর্যায়ে কাজের অগ্রগতির ভিত্তিতে স্থপতি বা মূল্য পরিমাপকের প্রত্যয়ন পত্রের উপর নির্ভর করে কাজের মূল্য বিভিন্ন কিস্তিতে প্রদান করে। অসম্পূর্ণ কাজের ক্ষেত্রে অনুমোদিত কাজের মূল্যের একটি নির্দিষ্ট অংশ নিরাপত্তার কারণে কেটে তাহলে রেখে আমরা উত্তর করলে অবশিষ্ট অর্থ যখন কাজটা সম্পূর্ণ হয়নি এমন অবস্থায় অনুমোদিত কাজের মূল্য তার একটি নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ প্রদান করে, তখন এই অংশটাকে বলা হবে, ওই যে অংশ কেটে রাখা হলো তাকে বলে রিটেনশন মানি। অসুবিধা নেই, করো তো? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন ছিল হোয়াট ইজ এসকালেশন ক্লজ। এসকালেশন মানে বৃদ্ধি হবে। কি বৃদ্ধি হলো না, মূল্য বৃদ্ধি হলো। বলছে মূল্য বৃদ্ধি ধারা মানে কি, ধর যাক একটা কন্ট্রাক্ট ছিল যেখানে আমার ধর একটা কন্ট্রাক্ট ছিল 5 লাখ টাকা, তাই 6 লাখ টাকা, রাইট? তাহলে আমি কাজটা কমপ্লিট করলে তুমি আমাকে তাই দেবে। এমন সময় একটা শর্ত রাখা হলো, যে শর্তে বলা হলো যদি বাজার দর মেটেরিয়াল কস্ট 20% বাড়ে, যদি লেবার কস্ট 10% বেড়ে যায়, সামগ্রিকভাবে তোমার এই কন্ট্রাক্টটা আমরা 6,60,000 টাকা করে দেবো। যদি এই কন্ডিশন হয় মেটেরিয়াল দাম বেড়েছে, লেবার দাম বেড়েছে, এই শর্ত হলো, তাহলে ছিল তো ভাই 6 লাখ কন্ট্রাক্ট। তাহলে এই যে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে যখন আমার কন্ট্রাক্টের মূল্যের বৃদ্ধি করে নেওয়া হয়, পরিবর্তন করা হয়, অথবা দাম কমলে কমিয়ে দেবো, এই যে শর্তটা যদি থাকে চুক্তির মধ্যে, তখন তাকে বলা হবে এসকালেশন ক্লজ বা মূল্য বৃদ্ধি ধারা। বুঝে গেছে? দেন কোশ্চেন, কস্ট প্লাস কন্ট্রাক্ট। কস্ট প্লাস কন্ট্রাক্ট আরো সোজা, বেকার কোশ্চেন টাইপের। বললো তুমি শোনো কন্ট্রাক্ট করছো তো, আমি তোমার যে মোট কস্ট হবে, তোমার যা মোট কস্ট হবে তার উপরে এক্সট্রা 20% দেবো। তো ফার্স্টে কস্ট এসো, তার প্লাস সামথিং দেবো, দিয়ে কন্ট্রাক্টের মূল্য ঠিক হলো। তাহলে মোট যে ঠিকার যে ব্যয় হবে তার উপরে কিছু
আহ, অতিরিক্ত মানে অংশ। অতিরিক্ত মুনাফার অংশ যোগ করে যখন কন্ট্রাক্টের মূল্য স্থির করা হয় তখন সেই ধরনের কন্ট্রাক্টকে বলা হয় কস্ট প্লাস কন্ট্রাক্ট। কোনো প্রশ্ন আছে কিছু? না। হোয়াট ইজ নর্মাল লস? নর্মাল লস তো সবাই জানে। কোনো প্রসেস কস্টিং এ যখন উৎপাদন কিছু করা হয় তখন যে পরিমাণ কাঁচামাল ওই প্রসেসে নিয়োগ করা হয় উৎপাদিত পণ্য অতি অবশ্যই কিছু পরিমাণ কম পাওয়া যায়। কম পাওয়া যায়। ওকে, এবং এটা টেকনিক্যালি ইঞ্জিনিয়ার স্থির করে দেয় যে স্বাভাবিক একটা নির্দিষ্ট হারে কম পাওয়া যায়। ধরা যাক আমরা 5% লস হবেই হবে। ধান যদি মাঠ থেকে তুলে এনে আমি খামারে আনি 5% ধান পড়বে, রাইট? এক্স দ্রব্য ওয়াই দ্রব্য 10-20 কিলো দিলে উৎপাদনের সময় আমার কিছু না কিছু হয়ে যাবে, রাইট? এটাকে বলে নর্মাল লস। তা স্বাভাবিক প্রক্রিয়াজাতকরণের জন্য যখন আমাদের কাছে কিছু অংশ কম উৎপাদন হয় তাকে বলা হবে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই, স্বাভাবিক অস্বাভাবিক ইয়েতে কি হবে নির্দিষ্ট কারণ ছাড়াই, রাইট? জয়েন্ট প্রোডাক্ট কোনটাকে বলে? যখন দুটি গুরুত্বপূর্ণ দুই বা ততোধিক গুরুত্বপূর্ণ দ্রব্য একই জায়গা একই ইয়ে থেকে তৈরি করা হয়, একই প্রোডাক্ট থেকে র মেটেরিয়াল থেকে তৈরি করা হয়, তখন তাকে কি বলে? জয়েন্ট প্রোডাক্ট। যেমন ধর আমি মনে করলাম যে দুধ আর ছানা আর মাখন দুটো তৈরি করবো, কিন্তু একটা তো একই দুধ থেকে, তাকে বলা হবে জয়েন্ট প্রোডাক্ট। বাই প্রোডাক্ট কাকে বলা হবে? তো তোদের বেলাতে এটা এলো না, এলো কি বাই প্রোডাক্ট। সেটা কিরকম জিনিস? দুটো একটা দামি দ্রব্য তৈরি হবে আর তার একটা অপদ্রব্য তৈরি হবে, ছোট দ্রব্য তৈরি হবে, তখন তাকে বলবো বাই প্রোডাক্ট। যেমন ধর পেট্রোল যখন আমরা রিফাইন করি তখন টারবাইন ফুয়েল তৈরি হলো প্লেন চালানোর জন্য, পেট্রোল তৈরি করা হলো, ডিজেল তৈরি করা হলো, কেরোসিন তৈরি করা হলো। এই কেরোসিনের দিকটাতে যখন চলে গেল তখন সেটা বাই প্রোডাক্ট হয়ে গেল। আমার কথা বুঝছি না? বোঝেনি? দিস ইজ বাই প্রোডাক্ট। দেন রিভার্স কস্ট মেথড কাকে বলে? বাই প্রোডাক্টের জন্য রিভার্স কস্ট মেথড কোনটাকে বলে? তো এখানে দেখে নাও বই থেকে একবার। তো বাই প্রোডাক্টের রিভার্স কস্ট মেথড বলতে কি বোঝায় সেটা এখান থেকে পড়বো একবার আমরা। এই পদ্ধতিতে উপজাত দ্রব্যের মূল্য থেকে অনুমোদিত লাভ, বিক্রয় সংক্রান্ত ব্যয় এবং পৃথকীকরণের পরবর্তী প্রক্রিয়াকরণ ব্যয় বাদ দিয়ে মূল পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়। আবার বলি, এটা কি বলছে? যেটা এইখানে যে পদ্ধতিটা বলছে, তোমার বাই প্রোডাক্ট হলো তো, বাই প্রোডাক্ট তার জন্য যে মূল্য আছে, বাই প্রোডাক্টের যে সেল প্রাইস আছে সেখান থেকে তুমি বাদ দাও, তোমার কাছে যে প্রফিট ওর মধ্যে ধরা হয়েছে সেটা মাইনাস করো, সেলিং খরচা মাইনাস করো, মানে কস্টে চলে যাচ্ছি আস্তে আস্তে, মাইনাস পোস্ট সেপারেশন কস্ট, পোস্ট সেপারেশন কস্ট মাইনাস করলাম। করলে তুমি কি করলে? তুমি কস্ট অফ মেন প্রোডাক্ট ফিরে গেলে, এটা করলে কি করতে পাবো? কস্ট অফ মেন প্রোডাক্ট, যেটা মেন প্রোডাক্টটা ছিল একদম প্রথমে যেটা ছিল মানে ইয়ে হওয়ার আগে, বাই প্রোডাক্টের ভাগ হওয়ার আগে যেখানটা ছিল সেখানে ফিরে গেলাম। এটা নির্ণয় করো। তারপরে বললো এই পদ্ধতিতে উপজাত দ্রব্যের নির্ধারণের জন্য ব্যয় নির্ধারণের জন্য বিক্রয় মূল্য থেকে যথাক্রমে লাভ অন্যান্য ব্যয় বাদ দিয়ে এই যে পিছিয়ে যাওয়া হয় না, এই যে একবার তুমি বার করলে যে এত টাকা প্রোডাক্ট, তারপর এটা মাইনাস করো, এটা মাইনাস করো, এটা মাইনাস করো করে তুমি এখানে পৌঁছলে, মানে প্রি সেপারেশন কস্টের জায়গায় পৌঁছে গেলে। এই যে পদ্ধতিটা উল্টো দিক দিয়ে গেলাম, সেল থেকে মাইনাস। আর লোকে তো কি করে, ধরো কস্ট, তারপর তুমি এটা যোগ করো, তারপর ওটা যোগ করো, ওরে প্রফিট সেলসে পৌঁছো। এখানে সেলস থেকে কস্টে পৌঁছলে, সেলস থেকে এটা ছিল সেলিং প্রাইস, সেখান থেকে কস্টে পৌঁছলে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে রিভার্স কস্ট মেথড। ক্লিয়ার? ফোকাসিং ছিল না, কি হলো কি জানে? বোঝা গেছে?
তাহলে সেলিং প্রাইস থেকে কি বিয়োগ করলে? প্রফিট বার করলে। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাদ দিলে, পোস্ট সেপারেশন কস্ট বাদ দিলে, বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাক্ট। এই যে কস্ট, সেলিং প্রাইস থেকে কস্টে ফিরে আসছে বলে এটা নাম দিলাম রিভার্স কস্ট, রিভার্স কস্ট মেথড। এসো এখানে তোমাকে আর এটা করতে হবে না, এটা আমাদের নেই, স্ট্যান্ডার্ড কস্ট নেই তো আমাদের এবারে, আইডল কস্ট, টাইম ভ্যারিয়েন্সও নেই, বাদ দাও। দেন হোয়াট ইজ মার্জিনাল কস্ট ইন দ্য কস্ট অফ মার্জিনাল কস্টিং? অতিরিক্ত এক একক তৈরি করতে গেলে যে অতিরিক্ত খরচা হয় তাকে বলে মার্জিনাল কস্ট। সহজ সহজ ভাষায় ভ্যারিয়েবল কস্ট ইজ মার্জিনাল কস্ট, যেটাকে ভিসি বলি, সেটাই ইন দ্য কন্টেক্সট অফ মার্জিনাল কস্টিং। ভ্যারিয়েবল কস্ট মানে মার্জিনাল কস্ট। বুঝে গেছে উত্তর? হোয়াট ডু মিন বাই আপতন কোণ? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটাকে বলে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমরা তো দেখেছিলাম, যেখানে যেখানে কি ছিল বলো, যেখানে আমার ব্রেক ইভেন পয়েন্ট করা হলো, বলো কি বলে বলো, ব্রেক ইভেন পয়েন্টে আমরা এদিকে রেভিনিউ দেখেছিলাম, আর এখানে কি দেখেছিলাম বলো, কস্ট। এখানে গিয়ে ব্রেক ইভেন পেয়েছিলাম। এই যে কোণটা হলো না, এই কোণটাকে বলে, এই থিটা কোণটাকে বলে কি কোণ বললাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো এরকম ভাবে তো পরীক্ষাতে লিখে দিচ্ছি, এরকম লিখতে পারিনি, লিখতে দিয়েছি কথার আকারে। তখন তুমি বলবে যে যে সমচ্ছেদ সমচ্ছেদ বিন্দুর আলোচনায় টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভের মধ্যে যে কোণ তৈরি হয়, টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভে যে ছেদ বিন্দুতে যে কোণ তৈরি হয় তাকেই বলা হবে আপতন কোণ। এই কোণটি যত বড় হবে তত ব্যবসার জন্য ভালো, কারণ তাতে ব্রেক ইভেন পয়েন্ট আগে আসে। যদি তোদের বেলায় কোশ্চেনে বললো যে আপতন কোণে অ্যাঙ্গেল অফ তাৎপর্য কি, সেটা মানে কি, এটা যত যত কি হয় বলো, একদম ওরা ভাই বলে দিয়েছি, তুমি দেখে নাও, সমচ্ছেদ বিন্দুতে রেভিনিউ রেখা এবং এই রেখার সরস্বকে ছেদ করলে যে কোণ সৃষ্টি হয় তাকে আপতন কোণ বলে। যা বললাম তাই বলছে ওরা। নেক্সট হচ্ছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ব্রেক ইভেন পয়েন্ট ইফ ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজেস? যদি ভ্যারিয়েবল কস্ট বাড়ে তাহলে ব্রেক ইভেন পয়েন্টের উপরে কি প্রভাব পড়বে? ভ্যারিয়েবল কস্ট বাড়লে আরো কন্ট্রিবিউশন কমে যায় এবং তার ফলে ব্রেক ইভেন পয়েন্ট আরো অনেক পরে পাওয়া যাবে, মানে আরো বেশি পরিমাণ উৎপাদন করতে হবে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছানোর জন্য। এরপরে যে কোশ্চেনটা দিয়েছে সেটা এইসব কোশ্চেন, রাইট? যেখানে থিওরিটিক্যাল কোশ্চেন আছে, অঙ্ক টঙ্ক আছে। যখন আমি বলছিলাম যে এরপরে একটা কোশ্চেনকে দেখার চেষ্টা করছি, কোশ্চেনটা সিসিএফ এর 2024 পিওয়াইকিউ সিসিএফ এর, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কোশ্চেন আসবে 2 নম্বরের কোশ্চেন 10টা, হ্যাঁ, আর তার মধ্যে ফার্স্টে ছিল what is job possible, the same question that has appeared in the year 2022। তারপরে দিয়েছে আইভেন ইবিকিউ, তো জব পসিবল কাকে বলে, ইবিকিউ কাকে বলে, এগুলো সব দিয়েছে। আবার নতুন কোশ্চেনের মধ্যে রয়েছে ডিফাইন আউটপুট কস্টিং। আউটপুট কস্টিং কে ইউনিট কস্টিং বলে, মানে প্রতি একক পিছু উৎপাদন ব্যয় নির্ধারণের জন্য যে ধরনের কস্টিং ইউজ করা হয় তাকে বলা হয় আউটপুট কস্টিং। বাকিটা বই থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে দুটো ফিচার্স বলো প্রসেস কস্টিং এ। প্রসেস কস্টিং এ দুটো ফিচার্স বলো, বৈশিষ্ট্য। তো একবার বইটা দেখো। ফিচার্স অফ কস্টিং এর মধ্যে, প্রসেস কস্টিং বলতে এটা যেটা বলছে এটাই যে তোমার কাছে এমন ধরনের, এতে নিশ্চয়ই অনেকগুলো প্রসেস থাকে, কি বলো বলো, একাধিক, কি বললাম, একাধিক প্রক্রিয়া থাকবে, বিভিন্ন একাধিক পর্যায়ে কি থাকবে, প্রক্রিয়া থাকতে হবে, থাকে, হ্যাঁ। 2 নম্বর বৈশিষ্ট্য লিখি, একটি প্রক্রিয়া থেকে যে পরিমাণ উৎপাদন হয় তা দ্বিতীয় প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়, এটা প্রসেস কস্টিং এর নিয়ম। দুটো ফিচার্স বলতে দুটোই বলবে। এবং সচরাচর ভাবে একটা সমজাতি। 3 নম্বর পয়েন্ট পড় না একটা, অতি অবশ্যই না, অতি অবশ্যই স্বাভাবিক ক্ষতি হবে, মানে ঘুরিয়ে বলি,
যে একটি নির্দিষ্ট হারে স্বাভাবিক ক্ষতি প্রসেস কস্টিং এর জন্য অনুমিত বিষয়, বৈশিষ্ট্য একটি মানে নর্মাল লস, কি বললাম, নর্মাল লস থাকতেই হবে, নর্মাল লস ছাড়া হবে না। চলবে। নেক্সট কোশ্চেনে আবার ছিল রিটেনশন মানি কাকে বলে, আমাদের পড়া হয়ে গেছে। এসক্লেশন ক্লজ কাকে বলে হয়ে গেছে। হোয়াট ইজ লগবুক অর সিট, আমি জানি না লগবুক কি জিনিস। হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই সার্ভিস কস্টিং, না, নেম 4 আন্ডারটেকিংস যেখানে সার্ভিস কস্টিং অ্যাপ্লিকেবল হয়। সার্ভিস কস্টিং অ্যাপ্লিকেবল হয় ট্রান্সপোর্ট এজেন্সিতে, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে, রাইট, কোম্পানিতে, বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাতে। এরকম 4টে বলতে বলেছে। এক নম্বর হচ্ছে পরিবহন সংস্থা, 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ও উৎপাদনকারী সংস্থা, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, গ্যাস উৎপাদন, খাদ্যদ্রব্য সংস্থা মানে হোটেল ক্যান্টিন, এগুলো চিকিৎসা সেবা প্রদানকারী সংস্থা, সিনেমা থিয়েটার, আর শিক্ষাদানকারী সংস্থা। হ্যাঁ। 4টে এমন কোন ইন্ডাস্ট্রির কথা বলো যেখানে প্রসেস কস্টিং অ্যাপ্লাই হয়। আমরা বলছি ওষুধ তৈরি কারখানা, কোন কেমিক্যাল তৈরি কারখানা, 4টে চাই, তাই না? ওষুধ ফ্যাক্টরি, কেমিক্যাল, কোন কেমিক্যাল ফ্যাক্টরি, আর কি আছে? চল তাহলে আমি কি বললাম বলো। হ্যাঁ, সিমেন্ট কারখানা, খুব ভালো। রাসায়নিক সার, কেমিক্যাল কোম্পানি বলছি। হ্যাঁ, কাগজ শিল্পটা খুব ভালো না, কারটা পছন্দ না, বলে দেবো টিচার লেগে যাবে। দেন এসো কোনো ওষুধ তৈরি কারখানা, 4টে বড়। তাহলে রাসায়নিক সার, সিমেন্ট, কাগজ আর ওষুধ। শুধু রাসায়নিক কারখানা, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সেটা বলুন সত্য। নেক্সট কোশ্চেন। আপনি কি বলছিলেন, কিছু শোনা যাচ্ছে? 4টে, ঠিক আছে, তারপর বলো। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছি এটা কস্ট প্লাস কন্ট্রাক্ট, একটু আলোচনা করেছি আমরা। তারপর হচ্ছে বাই প্রোডাক্ট কাকে আলোচনা করে দিয়েছি। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? দুটো এক্সাম্পল দাও জয়েন্ট প্রোডাক্টের। জয়েন্ট প্রোডাক্টের দুটো এক্সাম্পল বলো, কে বলতে পারে? জয়েন্ট প্রোডাক্টের উদাহরণ হচ্ছে আমরা বলবো ডেয়ারিটা বল। ডেয়ারি, হ্যাঁ, শর্তলা, দুধ, মাখন, ঘি ইত্যাদি। এগুলো আমি এটা পছন্দ করছি না। মিট প্রসেসিং বা মাংস প্রক্রিয়াকরণ, যেমন চামড়া ও মাংস ও চামড়া। ঠিক আছে, একটা এমন মাটি পাওয়া গেল যেখানে 2-3 রকম ধাতু পাওয়া যায়, তাহলে ওই 2-3 রকমই হলো জয়েন্ট প্রোডাক্ট। ইত্যাদি যদি পাওয়া যায় তবে হবে। এর পরের প্রশ্ন ছিল হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। হোয়াট ইজ ব্রেক ইভেন তো যে পরিমাণ উৎপাদনের জন্য মোট আয় ও মোট ব্যয় সমান হয় তাকে বলা হবে ব্রেক ইভেন পয়েন্ট। একদম, এর চেয়ে বেশি কিছু করতে হয় না। এরপরে প্রশ্ন, পরে এরপর হচ্ছে মার্জিন অফ সেফটি কাকে বলে? ব্রেক ইভেন পয়েন্টের অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য বিক্রয় করা হচ্ছে সেই পার্থক্যটাকে বলা হবে মার্জিন অফ সেফটি। তারপর হচ্ছে হোয়াট রাইট টু অ্যাজাম্পশনস অফ সিভিপি অ্যানালিসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসের দুটি উদাহরণ, দুটি অনুমান দাও। অনুমান অফ সিভিপি অ্যানালিসিস। ঠিক আছে, অনুমানটা পরে বলছি। আগে যদি তোদের বছরে কোশ্চেন এলো সিভিপি অ্যানালিসিস বলতে কি বোঝো, তখন তুমি কি করবে? যে বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়, উৎপাদনের পরিমাণ এবং মুনাফা, কস্ট ভলিউম প্রফিট, উৎপাদন ব্যয়, উৎপাদনের পরিমাণ ভলিউম আর মুনাফার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা হয়, তাকে এটা বলে, রাইট? তাহলে এখানে মনে করা যায় যে উৎপাদনের সঙ্গে উৎপাদনের একটা অনুমান, উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণের সঙ্গে উৎপাদন ব্যয়ের সম্পর্ক আছে। এক নম্বর, মানে কি বেশি পরিমাণ উৎপাদন করতে গেলে বেশি পরিমাণ ব্যয় হবে এবং সেটা ভ্যারিয়েবল কস্ট বাড়বে, কিন্তু স্থির ব্যয় সমান থাকবে। তার মানে ব্যয় 2 রকম হবে, একটা স্থির ব্যয়, একটি পরিবর্তনশীল ব্যয়। একটি অনুমান হলো। সেকেন্ড কি হলো বলো? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে উৎপাদন বৃদ্ধির সঙ্গে মুনাফার একটি সম্পর্ক আছে। এগুলো অনুমান, বানানো হলো অনুমানগুলো।
বুঝেছো? ঠিক আছে, চল এটা এখানে বন্ধ করি। হুম।